আমাদের প্রার্থী দেওয়ার আগে আমাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তাই আমাদের পার্টি নিজে গিয়েছে, আমি নিজে গিয়েছি। আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে ভোটারদের অধিকার ফিরিয়ে নেওয়ার মামলাটা আগে করছি, তারপরে প্রার্থীর কথা ভাবছি। পাড়ার কবরস্থানটা, আপনার এলাকার মসজিদটা, এই মাদ্রাসাটা, ঈদগাহটা, খানকাটা, ওয়াকফ সম্পত্তিটা যেটা বেঁচে আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের করা মামলার জন্য। সেই কুকুর আর কুকুরের বাচ্চাগুলো যাতে খাবার পায় তার নোটিশ দিচ্ছে স্কুলে। আর যেই মাদ্রাসাগুলোতে, আনএডেড মাদ্রাসাগুলোতে এই গরিব সমাজের, মুসলমান সমাজের বাচ্চাগুলো পড়তে যায়, তাদের মিড ডে মিল পাচ্ছে না। তাহলে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, তৃণমূলের চিন্তা ভাবনা কুকুরের বাচ্চার থেকেও গরিব মুসলমানের বাচ্চার তৈরি হবে, কেউ আটকে রাখতে পারবে না। বোমগুলি, পিস্তল একদিকে থাকবে ওদের দিকে, আমাদের দিকে থাকবে সংবিধান। আমরা লড়ে নেবো ওদের কত বোমগুলি, পিস্তল আছে, আমাদের সংবিধান দিয়ে ওদেরকে প্রোটেক্ট করে দেবো, লড়ে নেবো। 5 বছরে কি করেছি না করেছি, ভোট শেষের সাথে হয় বাড়ি বাড়ি খামে ভরে পাঠিয়ে দেবো, নাহলে বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো। ঠিক আছে, এখন ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, আর মুড আছে? এখন মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ঠিক আছে, বলেছি, আজকেও বলছি, আমরা চাই, আমি মমতা ব্যানার্জির রাজনৈতিক কিন্তু চরম বিরোধী। আপনারা জানেন, উঠতে বসতে সেই দলের নেতাদেরকে আমি চোর বলি, চোরগুলোকে আমি চোর বলি, ভালো লোককে আমি চোর কোনোদিন বলি না। তারপরে বলছি, এই মুহূর্তে পশ্চিমবাংলার সব থেকে বড় দলটার নাম তৃণমূল কংগ্রেস। তার সুপ্রিমো একবার ঘোষণা দিক, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন বিষয়টা নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোটে অংশগ্রহণ করব না। এ কথা মমতা ব্যানার্জি একবার বললে, মমতা ব্যানার্জির পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, ভাঙড়ের 11,500 মানুষের স্বার্থে, রাজ্যের 60 লক্ষ মানুষের স্বার্থে নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলবে আমরা পশ্চিমবাংলার মানুষ ভয় বয়কট করব। কিন্তু তারা এখনো বলছে না কেন? আমরা রাজনৈতিক দল ছোট, এই সবে আমাদের গাছ বীজ বপন হয়েছে। আমরা 294টা সিটে যদি ক্ষমতা ধরতে পারতাম আজকের ডেটে, তাহলে মমতা ব্যানার্জিকে বলতে লাগতো না, আমরা বলতাম প্রথম ভোট বয়কট করছি। যারা 294টা সিটে বলে একজনের ছবিতেই হবে, একজনই প্রার্থী, সেটা মমতা ব্যানার্জি, তার মানে তাদের দলটা কত হেভিওয়েট তাদের কথা অনুযায়ী। তাহলে আজকে মানুষের পাশে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? এরা বলতে পারে ভোট দাও সমস্যা মিটে যাবে। আরে ভাই, এখন কোন সরকারের আমলে আছি আমরা? গতকাল পর্যন্ত তো, এখন যদিও নির্বাচন কমিশনের, কিন্তু এখন আমি এমএলএ, আজকে আমি সই করে এসেছি বিধানসভাতে। আমি জিজ্ঞাসা করলাম কতদিন পর্যন্ত এমএলএ থাকবো, বোর্ডটা খুলে দেবো গাড়ি। এমএলএ না হয়ে এমএলএ বোর্ড লাগিয়ে ঘোরা অন্যায় হবে। বললো না, এখন আপনাদের পিরিয়ড আছে। যদি নওশাদ সিদ্দিকী এমএলএ এখন হয়, তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চিত হবে মমতা ব্যানার্জি। তাহলে আপনাদের আমলে 60 লক্ষ মানুষের নাম কাটা গেল, কিছু করতে পারছেন না, আবার আগামী দিনে বলবেন আমাকে ভোটে নিয়ে আসো, আমি তোমার নাম ঠিক করে দেবো। এই গাঁজাগুড়ি তথ্য আমাদের কাছে না দেন আগামী দিনে, এটাও আমরা বলবো। এখন আপনি ক্ষমতায় আছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, আপনি সমস্যার সমাধান করতে পারেননি। আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছে, আপনি সমস্যার সমাধান করতে পারেননি। নিচে না বিধান, অত ঠেলাঠেলি হচ্ছে কেন? নেতৃত্বরা ছাড়া কেউ উপরে উঠবেন না। কি বলছে আপনারা বুঝতে পেরেছেন? যে এই মুহূর্তে এই সমস্যা থেকে উতরাবেন কি করে? দুটো রাস্তা, একটা হচ্ছে আইনি লড়াই, আর একটা পশ্চিম বাংলার রাজনৈতিক দলগুলোকে বলতে হবে এই সমস্যা সমাধান না হলে আমরা কি করব? ভোট বয়কট করব। সর্বপ্রথম কাকে ডাক দিতে হবে? যারা ধর্নায় বসেছিল। ধর্নায় বসেছিল তো, ধর্নায় বসেছে মানে মানুষের জন্য বসেছে। এবার প্রকৃত অর্থে মানুষের জন্য ধর্নায় বসেছে না নিজের গদিটাকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছে, তাহলে দেখা যাবে। ভোট বয়কটে ডাক দেওয়া হোক, কি আপনারা সহমত নাকি? যদি আমি দেখুন, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি অধিকাংশ তৃণমূল কংগ্রেসের বিপরীতে আমরা, কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যদি পশ্চিম বাংলার ভোট বয়কটের ডাক দেয়, আমরা সহমত হবো তো তার সাথে? অন্তত একটা জায়গায় যাবো, কারণ ভাঙড়ের 11,500 আর রাজ্যের 60 লক্ষ ভোটার আজকে আতঙ্কিত আছে। তবে মমতা ব্যানার্জির ওপরে ছেড়ে দিয়ে আমি চুপ করে বসে থাকার ছেলে নয়, আপনারা জানেন।
গত পরশুদিন এর প্রতিবাদ সভা আমি করেছি, কোন রাজনৈতিক দল এটা কিন্তু করেনি এখনো পর্যন্ত। গতকালকে প্রতিবাদ সভা আমরা করেছি, আইএসএফ করেছে। কোন রাজনৈতিক দল যদি করে থাকে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস, এখন তো মনে হচ্ছে একটা শাখা সংগঠন, একটা শাখা সংগঠন মনে হচ্ছে না? কটা বাজে? কটা বাজে গো? আচ্ছা সাইডে গিয়ে বলো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা একটু দূরে করতে পারছে তো, মাইক থেকে দূরে, মিটে যেত সমস্যা। ঠিক আছে, সবাই বলবে। হ্যাঁ দাঁড়াও না, আমার শেষ করতে দাও। হ্যাঁ হ্যাঁ, জনসংযোগে এসছি তোমাকে, তোমার শোনার জন্যই তো। হ্যাঁ আসতে, তোমাদের কি বলা আছে? এরকম দিকে একটা মাইক বন্ধ রাখতে হবে, সেটা কথা বল। আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে তারা কোথায় আজকে? বিপদে আপনার পাশে দাঁড়াবে না তো কবে দাঁড়াবে? আমি কিন্তু অনেক আগে বলেছিলাম, আপনাদের খেয়াল আছে? খেয়াল আছে কি বলুন তো? ওয়াকাফকে খেয়েছে, ওয়াকাফ আইনকে মানবো না বলেছিল, রাতের অন্ধকারে কিন্তু ওয়াকাফ আইনটাকে মেনে নিল। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে তথা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের সাথে পশ্চিমবাংলার রাজ্য সরকার মমতা ব্যানার্জি সমানভাবে কিন্তু মেনে নিয়েছিল। এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বেঁচে আছে। এই নটোরিয়াস ক্রিমিনালের করা কোনো মামলা নয়, মমতা ব্যানার্জির করা মামলা নয়, নওশাদ সিদ্দিকীদের মতো মানুষের করা মামলার জন্য আমাদের মতো গুটি কয়েক মানুষ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। এই ওয়াকাফ সংশোধনী আইন সংবিধান বহির্ভূত। এই ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে বৃহত্তর মুসলিম সমাজের পূর্বপুরুষের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তিকে দখল করে নেওয়ার অপচেষ্টা চলছে। এই মর্মে একাধিক কারণ তুলে সুপ্রিম কোর্টে মামলা করার জন্য এখন আপনার পাড়ার কবরস্থানটা, আপনার এলাকার মসজিদটা, এই মাদ্রাসাটা, ঈদগাহটা, খানকাটা, ওয়াকফ সম্পত্তিটা যেটা বেঁচে আছে, কোন মমতা ব্যানার্জির করা মামলার জন্য নয়, নওশাদ সিদ্দিকীদের করা মামলার জন্য। জানতে হবে, তখনও কিন্তু আপনার পাশে দাঁড়ায়নি। আজ থেকে 1-1.5 মাস আগে যান, আমার ফেসবুক পোস্ট গুলো খুঁজতে থাকুন, প্রিভিয়াস পোস্ট গুলো দেখুন, ওখানে দুটো কথা আপনি পাবেন। প্রথম কথা লেখা আছে, দেখবেন যে ওয়াকাফ কে খেয়েছে, ওবিসি কে খেয়েছে, এসআইআর কে খাবে। বলেছিল আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। কোথায় তিনি? মাননীয়া কোথায়? আজকে এসআইআর হয়ে শুধু হয়নি, এসআইআর হয়ে ভোট ঘোষণা হয়ে গেল। ওনারা ওনাদের দলের কাকে প্রার্থী ঘোষণা করবে তা নিয়েই তারা ব্যস্ত। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হ্যাঁ ভোটে লড়াই করবে, কন্টেস্ট করবে, প্রার্থী দেবে। কিন্তু আমরা মনে করি আমাদের প্রার্থী দেওয়ার আগে আমাদেরকে কলকাতা হাইকোর্টে যেতে হবে। তাই আমাদের পার্টি নিজে গিয়েছে, আমি নিজে গিয়েছি, আমরা কলকাতা হাইকোর্টে গিয়ে ভোটারদের অধিকার ফিরিয়ে নেওয়ার মামলাটা আগে করছি, তারপরে প্রার্থীর কথা ভাবছি। ডিফারেন্স তো ওদের সাথে আমাদের এখানে। আর এই ডিফারেন্স যখন হয়ে যায়, তখনই আমাদের সাথে তিনি ভাঙড়ের মানুষের ভোট নিয়ে এসেছি। আমি কারো চটি দেখিয়েছি নাকি? ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, লড়ে দিয়েছি। 5 বছর ভাঙড়ের মানুষের জন্য শুধু নয়, ভাঙড়ের মানুষ ফুল ক্রেডিট পাবে, রাজ্যের মানুষ আজকে উপকৃত হচ্ছে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে বলে কি রক্ত বিক্রি করে দিচ্ছি, বলেন না? হ্যাঁ, আর আজকে দেখুন ভারত পশ্চিম বাংলার যে কোনো প্রান্তের মানুষের রক্তের প্রয়োজন হলে আগে ভাঙড়ের নেতাদের ফোন করছে। এর থেকে বড় পাওনার ভাঙড়ের মানুষ কি নেবে ভাই? যেই ভাঙড়কে বোম, গুলি, বন্দুকের কারখানা দেখানো হতো, সেই ভাঙড়কে এখন ফোন করছে কেন? যে ভাঙড়ের নেতাদেরকে ফোন করি, আমার পরিবারের কার রক্তের প্রয়োজন আছে, অন্তত তারা রক্ত দিয়ে আমাদের পরিবারের মানুষটাকে সুস্থ করে তুলবে। এই ভাঙড়কে ওরা পছন্দ করছে না। কথায় আছে কি জানেন? অন্ধকারের জগৎ, অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। আমরা ভাঙড়কে আলোকিত করতে চাইছি, ওই জন্য ওদের অসুবিধে হয়ে যাচ্ছে। বন্ধুগণ, ভোট ঘোষণা হয়েছে, যথারীতি পার্টি যাকে মনোনয়ন দেবে, কন্টেস্ট হবে। আর সবাই যাবে তো নাকি? আচ্ছা, কমিটির ছেলে একটু মনে হচ্ছে ইফতারে যখন হচ্ছে একটু হাত লাগাতে হবে। আমি 2 মিনিটের 3 মিনিটের মধ্যে শেষ করে দিই, বাকি সবাই যে হাত লাগাতে হবে। ইফতার যখন খাবে নিজেকেও কাজ করতে হবে।
কি গো ভাই, নিজেরটা নিজেকে বুঝে নিতে হবে। শুধু এতটুকুই বলবো, ঠান্ডা মাথায় চলুন। 2021 সালে কি বলেছিল, যদি আপনাদের বলতে লাগবে না, বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে বলে ভোটটা ভাগ করে নিয়েছিল। আর বিজেপি কি বলেছিল, ক্ষমতায় নিয়ে আসো, সবাইকে তাড়িয়ে দেবো বলেছিল তো। আর আমি কি বলেছিলাম, অমিত শাহ মোদিজি কেন, ওর 14 পুরুষের ক্ষমতা নাই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার, আর মুসলমানকে দেশ থেকে তাড়াবার বলেছিলাম। আপনারা জানেন মাল্লাই আমির শেখ নামে একটি ছেলেকে পে লোডার দিয়ে বাংলাদেশে ফেলে দিয়েছিল। আমি চুপচাপ লক্ষ্য করছিলাম তৃণমূলের নেতারা কি করে, দেখি কারো কোনো উচ্চ বাচ্চ নাই। আমি একদিন ওর বাড়িতে হাজির হয়ে যাই। যেই দিন ওর বাড়িতে হাজির হয়েছি, তারপরের দিনই তৃণমূলের নেতারা ওকে নিয়ে এসে কলকাতা, ওর পরিবারের লোককে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে মামলা করলো। 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে আসলো। এই হচ্ছে পাওয়ার। কেন বারবার আমরা বলছি, কেন বারবার বলছি, দুটো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে সুজাপুরে 1 লক্ষ প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোটারের নাম অ্যাডজুডিকেশন, ওখানে তৃণমূলের বিধায়ক। আর ভাঙড়ে মাত্র 11,500। কারণ কি, এখানে সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক আছে, ভালো করে জানে, ও কিন্তু ছেড়ে কথা বলবে না। আর এটাও আপনাদের বলছি, যেহেতু কোর্টে আমি গিয়েছি, ও তো লড়াই লড়বো, আর সুপ্রিম কোর্টে একটা অর্ডার দিয়েছে, সে আমি তাকে সম্মান জানিয়ে বলছি, 11,500 হয়েছে। সে কথা আমি আমার লড়াইয়ের জায়গা থেকে কতটা কি করতে পারছি সেটাও দেখিয়ে দেবো আপনাদের, মিলিয়ে দেখে নেবেন পলিটিক্যাল পাওয়ারটা কেন দরকার। তাই বন্ধুগণ, চোখ কান খুলে চলতে হবে। ভোট ঘোষণা হয়েছে, আমি একটা কথা বলেছিলাম, কি বলুন তো, আমি 5 বছরে কি করেছি না করেছি, ভোট শেষের সাথে হয় বাড়ি বাড়ি খামে ভরে পাঠিয়ে দেব, নাহলে বুথে বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। ঠিক আছে, এখন ভোট ঘোষণা হলো, আমাদের তো ঈদের পরে মুডটা আসবে, তাই না ভাই? হ্যাঁ, আর মুড আছে? এখন মুড না, এখন ঈদের মুড। ঈদের পর থেকে এবার হচ্ছে ভোটের মুডে আসবো। ঠিক আছে, ধৈর্য হারালে হবে না, যেটা বলবো সেটা করে দেখাবো, এবং এটাও আপনাদের প্রমাণ দিয়ে দেবো কতটুকু করতে পেরেছি আর কতটা করতে পেরেছি। শুধু একটা উদাহরণ দেব, পশ্চিমবাংলার বিধানসভায় এই বছরে 4,000 মতো কোশ্চেন জমা পড়েছিল। কত? 4,000 মতো। ভাঙড়ের বিধায়কের ওখানে প্রায় 1,450 কোশ্চেন জমা দিয়ে আছে। বুঝতে পেরেছেন তো? মেনশন পশ্চিমবাংলা বিধানসভায় 250 মতো এবারে হয়েছিল। 5 বছরে 250 মতো মেনশন হয়েছিল। ভাঙড়ের বিধায়কের একার 56টা মেনশন দিয়ে আছে ওখানে। বুঝতে পারছেন কেন আমার উপর এত রাগ? আমাকে পেন দিলে তো পেন ভেঙে ফেলবো না। গণনা ফর্ম কেন ফিল আপ করেছিলাম, গোসা দেখাচ্ছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আসো দুজনে মিলে বসি, 1 মিনিট 10 মিনিট টাইম দেওয়া হবে, কে কটা ফর্ম ফিল আপ করে দেখি। ওনাকে দিলে তো হয়তো উনি পেন ভেঙে ফেলবেন। ছিল রাগ আমার ওপরে। ওনার শুধু রাগ না, ওনাদের ওপরে তলার রাগ। মুসলমানদের বোকা বানাতে হবে, মুসলমানদের ভুল বুঝিয়ে যতদিন পারবো রাখবো। এদের নামে যে মাথায় যে বরাদ্দগুলো হবে সেইগুলো কি করবে, তুলে খাবো। এবারে মাইনরিটি, গতবারে 5,500 কোটি টাকা ছিল। লাস্ট 4 বছর যদি দেখেন 20,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য। কিন্তু আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা বেশি অংশে পড়ে কি, এমএসকে যে মাদ্রাসা, আনএডেড মাদ্রাসাগুলোতে মিড ডে মিল পায় না। আজকে দেখুন কলকাতাতে প্রায় 80 দিনের ওপরে তারা ধর্নায় বসে আছে। হ্যাঁ, 86 দিন। এ দেখুন ভাই, 86 ডেজ কন্টিনিউ তারা প্রোটেস্ট করে যাচ্ছে। একদিন দেখছিলাম, একদিন রাতে হঠাৎ বৃষ্টি হলো না, তখন ওরা যারা আন্দোলন করছিল তার ওই বৃষ্টিতে ভিজে জামা কাপড়গুলো বাঁচানোর জন্য ফ্লাইওভারের নিচে গিয়ে আশ্রয় নিচ্ছে। দেখে শুধু প্রচন্ড ব্যথিত হয়েছে। আমি এটা বলার কারণ দেখুন, কিসের জন্য আন্দোলনটা করছে? এই বাচ্চাগুলো যে ওই মাদ্রাসায় যায় মিড ডে মিলটার জন্য, তাই তো নাকি স্যার? মিড ডে মিলটার জন্য। এদিকে মমতা ব্যানার্জি বলছে যে সমস্ত স্কুলে মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চারা থাকে না, অনেক স্কুলের ধারে কুকুরের বাচ্চা থাকে, তো কুকুর থাকে, তো সেই কুকুর আর কুকুরের বাচ্চাগুলো যাতে খাবার পায় তার নোটিশ দিচ্ছে স্কুলে। আর যেই মাদ্রাসাগুলোতে, আনএডেড মাদ্রাসাগুলোতে এই গরিব সমাজের, মুসলমান সমাজের বাচ্চাগুলো পড়তে যায়, তাদের মিড ডে মিল পাচ্ছে না। তাহলে মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, তৃণমূলের চিন্তা ভাবনা কুকুরের বাচ্চার থেকেও গরিব মুসলমানের বাচ্চার
র্যাঙ্কটা বুঝতে পারছেন তো? বলতে লাগবে নাকি? আমি কিন্তু ভুল বলিনি, এই ভুল বলে আমাকে ছাড়বে না। ছাড়বে মনে হয়? আমাকে ভুল বললে ছাড়বে না। তাই অনুরোধ করছি, চোখ কান খুলে চলুন। ভাঙড়ের মানুষকে আমি আবারও ধন্যবাদ দেব। আপনারা আশার যে বীজ বপন করেছেন, আজকে রাজ্যের মানুষ কিন্তু আপনাদেরকে ফলো করছে। ভাঙড় আজকে মডেল হয়েছে। দিকে দিকে ভাঙড় তৈরি হবে 2026-এ। দিকে দিকে ভাঙড় তৈরি হবে, কেউ আটকে রাখতে পারবে না। বোমগুলি পিস্তল একদিকে থাকবে ওদের দিকে, আমাদের দিকে থাকবে সংবিধান। আমরা লড়ে নেবো ওদের কত বোমগুলি পিস্তল আছে, আমাদের সংবিধান দিয়ে ওদেরকে প্রোটেক্ট করে দেবো, লড়ে নেবো ওদের সামনে। তাই অনুরোধ, কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনাদের ভালোবাসা, আস্থা আমি কি 5 বছরে বিক্রি করে দিয়েছি? আজকের দিনেও বলছি, আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম না, আপনারা ভালো করে জানেন। কিন্তু আমি কেন ছেড়ে দিয়েছি? আপনারা ভরসা করে যে ভোটটা আমাকে দিয়েছেন, এর সাথে আমি বেইমানি করতে পারবো না। তাই অনুরোধ করব, সামনের দিন আসছে, ভরসা আস্থা রাখবেন। আপনাদেরকে পাশে পেলে লড়াইটা আরো বেশি করে করতে পারবো। ধন্যবাদ সকলকে।